গল্পের শুরুতে দেখা যাবে প্রিয়ম্বদা অগ্নিজিৎ মুখার্জির সাথে ফোন কলে কথা বলা শেষ হলে তখন টিপের বাবা এসে প্রিয়ম্বদাকে বলছে কার সাথে কথা বললে। তখন প্রিয়ম্বদা বলছে অগ্নিজিৎ মুখার্জির সাথে। আর তারপর টিপের বাবা বলছে শুধুমাত্র তোমার কারণে আজকে আমার মেয়ের এই সমস্যাগুলো হচ্ছে। আমার মেয়ের জীবনটা শুধুমাত্র তোমার জন্যই নষ্ট হচ্ছে। তখন প্রিয়ম্বদা বলছে না, আমার জন্য না, আমি ওকে নিজের মেয়ে বলেই মানি। তখন সেখানে স্ত্রী আসে। স্ত্রী এসে বলছে তাই নাকি, তুমি ওকে মেয়ে হিসেবে মানো, কিন্তু তাহলে ওর সাথে এমন ব্যবহার কেন করো বলো তো? ওকে যদি নিজের মেয়ে ভাবতে তাহলে এত বকাঝকা করতে না। তখন প্রিয়ম্বদা বলছে ওগুলো বকাঝকা না, ওগুলো শাসন বলে, আর সেটা তোমরা বুঝবে না, তোমাদের বলেও কোনো লাভ নেই। তখন স্ত্রী বলছে হ্যাঁ সেই তোমার তো সেই একই কথা, তুমি কোনোদিনও টিপকে ভালোবাসতে পেরেছো? আপন মেয়ের মতো, আপন মায়ের মতো ব্যবহার করতে পেরেছো ওর সাথে? তখন প্রিয়ম্বদা বলছে হ্যাঁ পেরেছি, আমি ওর মা, সেজন্যই পেরেছি। আর তোমরা, তোমরা কি কখনো ওকে সময় দিয়েছো? এই কথা বলে টিপের বাবাকে বলছে তুমি কি কখনো সময় দিয়েছো? তুমি তো বিজনেস নিয়ে পড়েছিলে। টিপের বাবা বলছে আমি তো ঘরে একজন মা এনেছি, আমি ভেবেছিলাম মাকে পেয়ে হয়তো সব কষ্ট ভুলে যাবে, ওর মাই ওর দেখাশোনা করবে। আর তুমি কি করলে? তুমি কিছুই করতে পারলে না, না ভালো মা হলে আর না ভালো বউ হতে পারলে। আর তুমি কি করলে? শেষ পর্যন্ত ওই মেয়েটাকে এ বাড়িতে এনে আমার মেয়ের জীবনটা নষ্ট করলে। তখন প্রিয়ম্বদা বলছে তোমার মেয়ের জীবন আমি নষ্ট করিনি, এসব কিছুর জন্য তোমার মেয়েই দায়ী। আর তোমার মেয়ে যে বিয়ে করেছে, আমরা কি কখনো ওর হবু হাজবেন্ডকে দেখেছি? দেখিনি তো, ও কখনো বলেওনি, আর আমাদের সাথে দেখাও করায়নি, আর ওর স্বামীর বাবা মাকেও দেখায়নি আমাদের। তাহলে এগুলো কি করে বুঝবো বলো? তবে আমি চেষ্টা করব যেন আমার মেয়ে সবসময় ভালো থাকে। তবে আমার মনে হচ্ছে টিপ এই খেলায় হারবে, সবকিছু হারিয়ে ফেলবে টিপ। তখন সে টিপের বাবার কাছে গিয়ে বলছে আচ্ছা দাদা, সত্যি কি টিপ সবকিছু হারিয়ে ফেলবে? আমার কিন্তু ওই গীতাকে ঠিক মনে হচ্ছে না, ঠিক লাগছে না ওই গীতা এলএলবিকে। তখন টিপের বাবা বলছে না রে, আমি জানি আমার মেয়েটা ভালোবাসার বিষয়ে খুবই পসেসিভ, আর এই বাজিতে আমার মেয়ে জিতবে, দেখে নিস তুই। এই কথা বলতে তখন প্রিয়ম্বতা বলছে আমার মন কেন যেন বলছে টিপ সবকিছু হারিয়ে ফেলবে। তখন টিপের বাবা বলছে তুমি আর এই অলক্ষণে কথাগুলো বলো না, মা তো হয়ে উঠতে পারলে না কখনো, কিন্তু তাই বলে কি ক্ষতি চাইবে নাকি? খারাপ অন্তত চেও না। তখন প্রিয়ম্বতা বলছে আমি ওর মা, তাই আমি আমার সন্তানের ক্ষতি চাই না, কিন্তু আমার মন বলছে ও যেই খেলায় মেতেছে সেই খেলায় ও হারবে। কারণ সত্যিটা একদিন না একদিন সামনে আসতোই, আর এই সত্যিটা এখনই সামনে আসছে। সেজন্যই আমি বলছি। এই কথা শুনে তখন টিপের বাবা খুবই চিন্তিত হয়ে যায়। ওইদিকে দেখা যাবে স্বস্তিকের রুম দেখিয়ে দিলে তখন স্বস্তিক রুমের ভিতর গিয়ে রুমে থাকা জিনিসপত্রগুলো স্পর্শ করছে আর দাঁড়িয়ে বলছে এই ঘরটা আমার এত চেনা মনে হচ্ছে কেন? এই ঘরের জিনিসপত্র মনে হচ্ছে আমার বহুদিনের চেনা। আর এই বাড়িটাও আমার মনে হচ্ছে আমি অনেক বছর যাবৎ চিনি। এই কথা বলতে পুরনো সেই স্মৃতিগুলোই মনে পড়তে থাকে ঝাপসাভাবে। তখন স্বস্তিক বলছে আমার এত কষ্ট কেন হচ্ছে, আমি কেন কিছু মনে করতে পারছি না। তখন সেখানে এলিন আর মেহেক আসে। মেহেক আসতেই তখন স্বস্তিককে দাদা বলতে তখন স্বস্তিক রেগে যায়, রেগে গিয়ে বলছে আমি কতবার বলবো আমি স্বস্তিক মুখার্জি নই, আমি সঞ্জয়। তাই আপনারা প্লিজ আমাকে বারবার দাদা বলে ডাকবেন না। তখন এলিন বলছে আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে দাদা বলে ডাকবো না, তবে একদিন আপনার সবকিছু মনে পড়বে দেখবেন। তখন স্বস্তিক বলছে না, আমার কিছুই মনে পড়বে না, আর কতবার বলবো বলুন? আপনারা কেন এভাবে আমাকে স্বস্তিক মুখার্জি বলে দাবি করছেন, আর কেন প্রমাণ করতে চাইছেন এগুলো? তখন মেহেক বলছে আচ্ছা ঠিক আছে কুল, আপনি একটু শান্ত হন, আপনার জন্য খাবার দেওয়া হয়েছে, আপনার জন্য সবাই অপেক্ষা করছে, চলুন খেতে চলুন। একথা বলে সেখান থেকে চলে যায়। আর তার কিছুক্ষণ পরে স্বস্তিক খাবার টেবিলের সামনে এসে বলছে আচ্ছা আপনাকে আমার এত চেনা কেন মনে হচ্ছে? তখন অগ্নিজিৎ মুখার্জি তো কিছুই বুঝতে পারছে না, তখন অবাক হয়ে যায়। তখন টিপ বলছে হ্যাঁ তুমি তো ওনাকে চেনো, আমাদের বিয়ের সময় তো ওনারা সবাই গিয়েছিল, আর তুমি তো দেখেছিলে, তোমার সে কথা মনে নেই? তখন স্বস্তিক বলছে না, আমার মনে হচ্ছে আমি তারও আগে থেকে ওনাকে চিনি। তখন অগ্নিজিৎ মুখার্জি তো ভীষণ খুশি হয়ে তখন বলছে হ্যাঁ তুমি তো আমাকে চিনবে, আমি তো তোমার পাপা। তোমার কি কিছুই মনে পড়ছে না স্বস্তিক? তুমি এবারই ছেলে স্বস্তিক মুখার্জি। তখন টিপ বলছে দেখুন আপনারা যেটা করছেন সেটা কিন্তু একদমই ঠিক করছেন না।
তখন মেহেক বলছে, ভুল কি কিছু করছে টিপদি? তুমি একটাবার চিন্তা করে দেখো, ইনি কিন্তু সত্যি আমাদের ছোটদা ভাই। এ কথা শুনে তখন স্বস্তিক বলছে, না আমি স্বস্তিক নই, আমি সঞ্জয়। তবে এই বাড়িটা না আমার খুবই চেনা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি বহু বছর ধরে এই বাড়িটা চিনি। তখন এলিন বলছে, আচ্ছা ছোটদা ভাই, তোমার কি সবকিছু মনে পড়ছে? তখন স্বস্তিক বলছে, কে তোমার ছোটদা ভাই? আমি তো বলছি আমি চিনি না। তখন ঈশা বলছে, ঠিক আছে, আপনার চিন্তা হবে না, তবে আমার মনে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি চিনে ফেলবেন সবকিছু। এবার খাবারটা খাওয়া শুরু করুন। একথা বলতে তখন মেহেক বলছে, ছোটদা আপনার জন্য না খাবার রান্না করেছে, টিপটি নিজের মতো করে রান্না করেছে, আর গীতা বৌদি নিজের মতো করে রান্না করেছে। আচ্ছা সরি, আমি আপনাকে দাদা বলে ফেললাম, দাদা তো বলতেই পারি তাই না? তখন দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলছে, তুমি বসো না, বসো, খাবারটা খাও। তখন টিপ বলছে, সঞ্জয়, আমি তোমার পছন্দের সব খাবার রান্না করেছি, আর যদিও বা এটা প্রথম, তবে আমি চেষ্টা করেছি, ভালোবেসে তোমার জন্য সবকিছু রান্না করেছি। আমার মনে হচ্ছে তুমি খুব তৃপ্তি করে খেতে পারবে। একথা বলে চেয়ারে বসাতে স্বস্তিক তো খাবারগুলো দেখে ভীষণ রেগে যায় আর বলছে, গীতা, তুমি কি জানো না? তুমি তো জানতে যে আমি রিচ খাবার পছন্দ করি না, তারপরও কেন রান্না করলে এগুলো? তখন মেহেক বলছে, ছোটদা, তোর মনে পড়ছে সবকিছু? তখন দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলছে, তার মানে তোমার সবই মনে পড়ছে। আমি জানতাম তোমার সবকিছু মনে পড়ে যাবে স্বস্তিক। তখন এই কথা শুনে বলছে, কে স্বস্তিক? আমি তো এই মহিলাকে চিনি না। তখন গীতা বলছে, আমি। আপনি তো এইমাত্র আমার কথাই বললেন, গীতা বললেন তো। তখন মেহেক বলছে, হ্যাঁ ছোটদা, আমরা তো সবাই শুনলাম তুই এইমাত্র গীতা বৌদিকে ডাকলি। তখন স্বস্তিক বলছে, না, আমি ডাকিনি, ওনাকে তো আমি চিনিও না। তখন টিপ বলছে, সে যাই হোক, তুমি খাবারটা খাও না। তখন স্বস্তিক বলছে, আচ্ছা আমার মেডিসিনটা কোথায়? আমার তো খাওয়ার আগে মেডিসিন খেতে হয়। তখন টিপ বলছে, না, তোমার কোনো মেডিসিন খেতে হবে না, তুমি খাবারটা খাও। তখন দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলছে, তোমার কি কিছু মনে পড়ছে? তখন স্বস্তিক বলছে, না, আমার কিছুই মনে পড়ছে না, তবে আমার খুব কষ্ট হচ্ছে। এই কথা বলে টিপের কাছে আবারও বলছে, টিপ, আমার মেডিসিন গুলো দাও, আমার কষ্ট হচ্ছে। খাওয়ার আগে তো আমার মেডিসিন খেতে হয়, তুমি কি জানো না? সবকিছু ভুলে গেলে নাকি তুমি? তুমি আমাকে কোথায় নিয়ে এলে বলো তো? মেডিসিন গুলো না নিলে তো আমার পাগল পাগল লাগে, তুমি তো বুঝোই, সবকিছুই জানো। তখন টিপ বলছে, না সঞ্জয়, তোমার কোনো মেডিসিন খেতে হবে না আজকের পর থেকে। তখন স্বস্তিক তো রেগে যায়, রেগে গিয়ে বলছে, না আমি মেডিসিন নেবই। আর এই কথা বলে তখন বলছে, আমি এই খাবারগুলো কিছুতেই খেতে পারবো না, কারণ আমি অসুস্থ হয়ে পড়বো এই খাবারগুলো খেলে। এই কথা বলে চলে যাবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, বাবা, এভাবে খাবার ছেড়ে উঠে যেতে নেই। আমার মা বলতো, খাবার ছেড়ে উঠে গেলে নাকি গেরস্থের অমঙ্গল হয়। তুমি বরং ওই খাবারগুলো ট্রাই করে দেখো, আমার বৌমা গীতা রান্না করেছে ওগুলো, আমার ছেলে স্বস্তিকের খুবই পছন্দের খাবার। একথা বলতে তখন খাবারের সামনে গিয়ে, আগে যে সবাই একসাথে মিলে খাবার টেবিলে বসে খেত, সে কথাই ঝাপসাভাবে মনে পড়ছে স্বস্তিকের। তখন দেখা যাবে স্বস্তিক বলছে, এই তো আমার ফেভারিট খাবার। একথা বলে চেয়ারে বসে সে খাবারগুলো খেতে থাকে। ওইদিকে মেহেক এলিনকে বলছে, দেখেছিস, ছোটদার কিন্তু সবকিছু মনে পড়ছে। তখন এলিন বলছে, হ্যাঁ, ইনি আমাদের ছোটদা স্বস্তিক মুখার্জি। আর তারপর দেখা যাবে স্বস্তিক খাবার খেয়ে বলছে, জানেন, এই খাবার আমি কত বছর পরে খেলাম, কত বছর পর আমি তৃপ্তি ভরে খেলাম। খুব চেনা মনে হচ্ছে এই খাবারের স্বাদগুলো, খুব তৃপ্তি করে খেলাম আমি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, হ্যাঁ বাবা, তুমি খাও, তুমি ভালো করে খাও। এ কথা শুনে তখন দেখা যায় বেশ স্বস্তিক বলছে, আচ্ছা টিপ, তুমি এই খাবারগুলো কেন রান্না করো না? তুমি তো এই খাবারগুলো রান্না করতে পারো, এই খাবারগুলো আমার খুবই পছন্দের। তখন টিপ বলছে, ঠিক আছে, আমি তোমাকে এরপর থেকে তোমার পছন্দ মতো খাবারগুলোই রান্না করে দেব। তখন স্বস্তিক বলছে, তুমি তো জানতে এই খাবারগুলো খেলে আমি অসুস্থ হয়ে পড়বো, তারপরও কেন তুমি এই খাবারগুলো রান্না করলে বলো তো? এ কথা বলে রেগে গিয়ে ওয়াশরুমের দিকে যাবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, কোথায় যাচ্ছ তুমি? তখন স্বস্তিক বলছে, আমি ওয়াশরুমে যাচ্ছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, তুমি কি করে জানলে ওইদিকে আমাদের ওয়াশরুম? তখন স্বস্তিক বলছে, সত্যিই তো, আমি কি করে জানলাম? তখন টিপ বলছে, সত্যিই কি আপনাদের ওয়াশরুম ওইদিকে? তখন গীতা বলছে, হ্যাঁ টিপ, সত্যি আমাদের ওয়াশরুম ওইদিকে। এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় স্বস্তিক আর টিপ। তখন স্বস্তিক বলছে,
আর আমার এই বাড়িটা না খুবই চেনা মনে হচ্ছে। তখন গীতা বলছে, ঠিক আছে আপনি আসুন, ফ্রেশ হয়ে আসুন আপনি। এই কথা বলতে স্বস্তিক চলে যায়। তখন গীতা টিপকে বলছে, টিপ জানো তো একটা কথা, ওনার সবকিছু মনে পড়ছে। এতটা বছর নিজের বাড়িতে থেকেছে, তাই নিজের বাড়ির সবকিছুই এখন চিনে ফেলছে। তখন এলিন বলছে, দেখেছিস, এটা আমাদের ছোটদা ভাই। তখন ঈশা বলছে, সেটা আর প্রমাণ করতে হবে নাকি, আমরা তো সব প্রমাণ পেয়েই যাচ্ছি। তখন মেহেক তো এসব কথা শুনে হাসছে। এসব কিছু দেখে খুব খুশি হয় তারা। তখন গীতা বলছে, খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে ইনি যে আমাদের স্বস্তিক বাবু। এই কথা শুনে টিপ বলছে, শোনো গীতা, আমরা কিন্তু এখানে প্রমাণ করার জন্য আসিনি সে স্বস্তিক না সঞ্জয়, আমরা শুধু একটা বাজি ধরেছি। সেই কথা কি তুমি ভুলে গেছো? এই কথা শুনে তখন গীতা বলছে, না আমি ভুলিনি, সবই মনে আছে। তখন টিপ বলছে, এটা যেন মনে থাকে। এই কথা বলে স্বস্তিকের কাছে চলে যায় টিপ। তখন গীতা বলছে, জানো তো মেহেক, টিপ না সত্যি ভালোবাসে, খুব ভালোবাসে স্বস্তিক বাবুকে। কি অদ্ভুত এই পৃথিবীর নিয়ম। আর ঠিক তখনই মেহেক বলছে, আচ্ছা গীতা বৌদি, তোমার কাছে কি সত্যিই ছোটদা ভাই ফিরে আসবে? তোমার কি মনে হয়? তখন দেখা যাবে ঈশা বলছে, আমার তো মনে হয় না, গীতা বৌদির সাথে সব সময় কেমন রুড বিহেভ করে ছোটদা ভাই। তখন এলেন বলছে, না আমার বিশ্বাস আছে গীতা বৌদির উপর, গীতা বৌদি সব ঠিক করে দেবে, গীতা বৌদির কাছে ঠিক ছোটদা ভাই ফিরে আসবে। এই কথা শুনে ভীষণ খুশি হয় গীতা। তখন বলছে, হ্যাঁ ও ঠিক ফিরে আসবে আমার কাছে। আর ওইদিকে সবটা শুনতে পায় টিপ। তারপর দেখা যাবে টিপ টিপের বাবার সাথে কথা বলছে, আর ঠিক তখনই সেখানে গিনি চলে আসছে। গিনি এসে বলছে, আচ্ছা সরি গো, তুমি কথা বলো, আমি চলে যাচ্ছি। তখন টিপ বলছে, না না কোনো সমস্যা নেই। এই কথা বলে তখন বাবাকে বিদায় জানিয়ে ফোনটা কেটে দিয়ে তখন গিনিকে বলছে, আচ্ছা তুমি যেন কি বলতে চেয়েছিলে? তখন গিনি বলছে, হ্যাঁ তোমাকে তো বলতেই চেয়েছি, তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা, তোমাদের তো সবেমাত্র বিয়ে হয়েছে, তোমাদের তো কত প্ল্যান ছিল মনে হচ্ছে, তোমরা কি হানিমুনে যাওয়ার প্ল্যান করনি? এই কথা শুনে তখন টিপ বলছে, হ্যাঁ প্ল্যান তো করেছিলাম, বাবা সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিল, টিকিটও কাটা হয়ে গিয়েছিল, সুইজারল্যান্ড যেতে চেয়েছিলাম। তখন দেখা যাবে গিনি বলছে, হ্যাঁ তারপরের ঘটনা তো আমরা সবাই জানি। জানো তো, এই মেয়েটা না এমনই, আমি তো ওর নিজের দিদি, তারপরও ও আমার সাথে যা করেছে, আমার সংসারটা নষ্ট করে দিয়েছে। এই কথা শুনে টিপ বলছে, আচ্ছা কি করেছে ও? তখনই গিনি কিছু বলতে যাবে, সেখানে মেঘ চলে আসে। মেঘ এসে বলছে, আর কতটা নিচে নামবে তুমি বলো, আর কতটা নিচে নামবে? তুমি গীতা বৌদির নামে এভাবে কেন বদনাম করছো? আর টিপ কিন্তু আমার ননদ আর এই বাড়ির গেস্ট, তাই ওর সামনে তুমি এসব কিছু বলো না। তাই বলছি প্লিজ চুপ করো, না হলে তোমার আসল রূপটা আবার কখন বেরিয়ে আসে। তারপরে দেখা যাবে টিপা স্বস্তিক শপিং করতে যাবে। তখন অভিজিৎ মুখার্জি বলছে, না তোমরা কোথাও যাবে না। তখন গিনি বলছে, কেন, কেন যাবে না? তখন টিপ বলছে, আপনি কি আমাদের গার্ডিয়ান নাকি যে আপনি আমাদের বারণ করছেন? আমাদের যেখানে ইচ্ছে আমরা সেখানেই যাব, আপনি বাধা দিতে পারেন না। তখন গীতা বলছে, তোমরা যদি যাওই তাহলে একা যাবে না, তোমাদের সাথে আমিও যাব। এ কথা বলে গাড়ির চাবিটা স্বস্তিকার হাতে দিচ্ছে। তখন বলছে, এই নিন গাড়ির চাবি। তখন টিপ বলছে, ও তো গাড়ি চালাতে পারে না। তখন এলিন বলছে, সেটা তো এখনই প্রমাণ হয়ে যাবে টিপদি, তুমি দেখো, ছোটদা ভাই ঠিক গাড়ি চালাতে পারবে। এই কথা শুনে তখন দেখা যাবে গীতা বলছে, নিন চাবিটা ধরুন স্বস্তিক বাবু। এই কথা বলে গীতা চাবিটা বাড়িয়ে দেয় স্বস্তিকের দিকে। আর স্বস্তিক সেই চাবিটা নিতেই অনেকটা অবাক হয়ে যায় টিপ। এসব কিছু দেখে ভীষণ কষ্ট পেতে থাকে টিপ। আর মনে মনে বলছে, তার মানে কি আমি সবকিছু হারিয়ে ফেলবো, আমি আমার সঞ্জয়কেও হারিয়ে ফেলবো। এই কথা বলে মনে মনে কষ্ট পেতে থাকে টিপ। আর অবাক হয়ে তাকিয়ে আছে গীতা আর স্বস্তিকের দিকে।